বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার সম্মানিত সভাপতি, বিচারকগণ, অতিথি মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মাহাথির মোহাম্মদ খান ভাসানী, সরকারি মৌলানা মোহাম্মদ আলী কলেজ, টাঙ্গাইল। আমি প্রথম বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি। আজকে এই বিতর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ নয় আশীর্বাদ। আজকের পৃথিবীতে তথ্য প্রযুক্তি অগ্রগতিতে প্রবাহিত, আর এই অগ্রগতির এক অন্যতম পরিচয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এটি ব্যবহার করে যাচ্ছে এবং এর মাধ্যমে মানুষ একে অপরের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারছে এবং বিশ্বের নানা জায়গা থেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারছে এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারছে। প্রথমত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধরে নিয়েছি। আজকাল আমরা প্রায় 5,000 কোটি মানুষ প্রতিনিয়ত এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যাচ্ছে, কেননা এর মাধ্যমে আমরা বন্ধুদের সাথে যোগাযোগ, পরিবারের সাথে যোগাযোগ এমনকি পেশাগত সম্পর্ক তৈরি করতে পারছি। নানা ধরনের তথ্য প্রযুক্তি বিষয়ে আমাদের জানাশোনা পাচ্ছে এবং পেশাগত জীবনে নানান ভূমিকা রাখছে। দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা প্রতি সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হচ্ছি, যেমন মানুষের সামাজিক অধিকার, পরিবেশ রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন সামাজিক আন্দোলন যেমন মিটু এবং আমরা দেখেছি 24শে গণঅভ্যুত্থানের মতো আন্দোলনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভূমিকা রেখেছে। কারণ এই 24শে গণঅভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধ তাদেরকে যেভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল, আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ড সারা পৃথিবীর মাঝে উপস্থাপন করতে পেরেছি এবং আমাদের ছাত্র ছাত্রীদের তারা জাগিয়েছিলাম এবং আমরা সেটি বলতে চাই যে 24শে গণঅভ্যুত্থানে এই সামাজিক যোগাযোগ মাধ্যম যে ব্যাপক ভূমিকা রেখেছে, তাই আমরা বলতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ নয় আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। এবং বলতে চাই যে 24শে গণঅভ্যুত্থানের সময় যে আমাদের যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা অন্ধকারাচ্ছন্ন জীবনে ধাবিত হয়েছিলাম। সেই দিনগুলো আমরা করুণ সময়ে পার করেছিলাম এবং গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বন্ধ থাকতো তাহলে কি নতুন ভাবে এই স্বাধীনতা আমরা পেতাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহাথির মোহাম্মদ খান ভাসানীকে। এ পর্যায়ে বিপক্ষ দল সরকারি সাবেক কলেজের প্রথম বক্তা মোহাম্মদ আবু হানিফকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকে এই মহাবিদ্যালয় মঞ্চে আমাদের কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আব্বা বলে পড়তে শোনা, আব্বা বলেন মরতে, পাশে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার মন কেবল মনতে করে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। কবি আল-মাহমুদের সেই কাল্পনিক কল্পনায় কিশোর কিশোরী হয়তো চেয়েছিলেন তার চারপাশটাকে দেখতে, মনের ক্যানভাসে মিশেছে তার পরিবেশটাকে দেখতে। কিন্তু দিন যত যাচ্ছে আমাদের পৃথিবী ছোট হয়ে আসছে, না লাল সাদা কিংবা নীল সাদার দুনিয়ায়। আমার বা আপনার জীবনে এই তরুণ প্রভাবটি কি বা এর অবদান, এই আলোচনায় আলোকপাত করতে আজকে বিতর্কের যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হল সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ নয় আশীর্বাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আজকের বিষয়টা নিয়ে সংজ্ঞায়ন করে যায়নি। আজকে বিষয়টাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আশীর্বাদ আর
অভিশাপ। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন প্রযুক্তি যা মানুষের মধ্যে তথ্য আদান প্রদান, মতামত শেয়ার, যোগাযোগ এবং বিনোদনের সুযোগ করে দেয়। এটি ইন্টারনেট ভিত্তিক মাধ্যম যেখানে ব্যবহারকারীরা লেখা, ছবি, ভিডিও এবং অডিও কন্টেন্ট শেয়ার করতে পারে। আর অভিশাপ বলতে সাধারণত কারোর প্রতি রাগ, দুঃখ বা প্রতিশোধের মনোভাব থেকে নেওয়া অমঙ্গলসূচক বা অশুভ কথা বোঝায়, যা বিশ্বাস অনুযায়ী ব্যক্তি বা ব্যক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি লোকজ বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বা পুরাতন কাহিনীর মধ্যেও প্রায় উল্লেখিত হয়। এবার আসে আশীর্বাদ। আশীর্বাদ বলতে সাধারণত কল্যাণ বা মঙ্গল বা শুভকামনা প্রকাশকে বোঝানো হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম শুধু আশীর্বাদ নয়, অভিশাপেরও কারণ। কেননা এই সামাজিক মাধ্যম যে অভিশাপের কারণ হিসেবে দাঁড় করাচ্ছে, তার মধ্যে প্রধান কয়েকটি বিষয় হলো মানসিক অবসাদ, মনোযোগের ঘাটতি, আত্মকেন্দ্রিকতা, প্রতারণা, পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ কমে যাওয়া, সময় অপচয়, ব্যক্তিগত তথ্য চুরি, গুজব ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ঘন্টার পর ঘন্টা ব্যবহার করতে বাধ্য হচ্ছে, কেননা ফেসবুকের অ্যালগরিদম এতটাই শক্তিশালী যে একবার যদি একটি পণ্য বা বিষয় অনুসন্ধান করা হয়, তখন থেকে ব্যবহারকারীর সামনে একের পর এক ওই পণ্য বা ওই বিষয়ের উপর বিজ্ঞাপন, ছবি, ভিডিও আসতে থাকে, যা আমরা না চাইলেও এর দিকে প্রভাবিত করছি, যার ফলস্বরূপ মানসিক অবসাদ, মনোযোগের ঘাটতি হচ্ছে, যা জনজীবনকে অভিশাপের মুখে ফেলে দিচ্ছে। সাইবার বুলিং বা হয়রানি। অনেক ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য, বাজে ভাষা, সাইবার বুলিং এর শিকার হন। অনেক তরুণ মানসিক চাপে পড়ে এবং আত্মবিশ্বাস হারায়। বিপজ্জনক চ্যালেঞ্জ ও ট্রাস্ট। ঠিক বহু প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল হওয়ার জন্য বিপজ্জনক চ্যালেঞ্জ যেমন ফায়ার চ্যালেঞ্জ, ব্ল্যাকআউট চ্যালেঞ্জ করা হয়, যা কখনো কখনো প্রাণঘাতী হতে পারে। অনেক কিশোর তরুণ এসব চ্যালেঞ্জ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে। ভুল মূল্যবোধের প্রচার। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় অবাস্তব ও অসৌন্দর্য, বানপ্রন্ত, অবৈধ কর্মকাণ্ড এবং সমাজ বিরোধী কার্যকলাপ প্রচারিত হয়, যা তরুণ সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মাননীয় মডারেটর, আজকের যে বিষয়গুলো যুক্তি প্রদান করা হলো, তা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র আশীর্বাদ নয়, অভিশাপ। তবে এটি ব্যবহারের ধরন ও মাত্রার উপর নির্ভর করে যে এর প্রভাব ইতিবাচক বা নেতিবাচক। তবে এর নেতিবাচক দিকটা বেশি প্রভাবিত লক্ষ্য করা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পাশে এই সাউন্ডটা দেখেন কত ব্যাপক। এই পাশের সাউন্ডটা ক্লিয়ার না, সাউন্ডটা প্রতিধ্বনি হয়। এই প্রতিধ্বনিটা কমা দেন আর এই সাউন্ডটা কমা দেন। এই পাশের মাইকটা ঠিক করেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ নয়, আশীর্বাদ এর পক্ষে বলবে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের বক্তা মাকসুদ আল নাজির। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং প্রিয় শ্রোতা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মাকসুদ আল নাজির। আমি সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের একজন শিক্ষার্থী। আমি দ্বিতীয় বক্তা হিসেবে যুক্তি উপস্থাপন করতে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ, আশীর্বাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সময় এক গুরুত্বপূর্ণ আবিষ্কার। সামাজিক যোগাযোগ মাধ্যমের আগে আমরা সবাই যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা অনেক দূর দূরান্তের খবর খুব সহজেই পেয়ে থাকি। আমিও না বিপক্ষদলকে একটি প্রশ্ন করতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম যদি না থাকতো তাহলে বিশ্বে দূর দূরান্তের যে খবরগুলো আমরা দ্রুত সময়ে কীভাবে জানতে পারতাম? শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা এনে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের বিকল্প হিসেবে উপস্থাপিত হয়েছে, যেখানে আমরা দেখতে পারি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া প্রায় সরকার এবং বিভিন্ন ধরনের প্রভাবের কারণে তারা আসল সমাজের চিত্রটা উপস্থাপন করতে পারে না। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সুন্দরভাবে আমাদেরকে সেই চিত্র উপস্থাপন করতে পেরেছে। এবং আমি আরও বলতে চাই, আমি যদি আমার এলাকার কোনো সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি, আমার সবাই খুব দ্রুত সময়ের মাধ্যমে আমাদের মাইল দূরে থাকা নিজেকেও সেই বিষয় সম্পর্কে জানাতে
যাবে। সামাজিক যোগাযোগ ব্যবহার আমাদেরকে এভাবেই প্রভাবিত করেছে। আমার পক্ষ দল প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে তুলে ধরেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা করে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম কি আমাদেরকে বাধ্য করছে, যে আমাদেরকে নেতিবাচক দিক সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করছে? এটি কি আমাদের ব্যবহারকারীদের দায়িত্ব নয় যে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ভালোভাবে ব্যবহার করি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো দিকগুলো কি আমরা সহজে ব্যবহার করতে পারি না? এই কথা চলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাকসুদ আল কাদিরকে, পক্ষ দলের দ্বিতীয় বক্তা। এবার আসবে সরকারি সানাত কলেজ থেকে বিপক্ষ দলের তৃতীয় বক্তা ফারদিনা আক্তার লাবণী। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ফারদিনা আক্তার লাবণী। ফেসবুক, ইনস্টা, টিকটক মানে শুধুই সময়ের ব্যাপার। সম্পর্ক কমে, মানুষ একাকী হয়। ভুয়া খবর ভারী, আশীর্বাদ কর বরং অভিশাপের বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিতর্কের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং চলবে, যেখানে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ নয় বরং আশীর্বাদ। মাননীয় মডারেটর, বলছি জানুয়ারি মাসের কথা, যেখানে হিউম্যান স্ক্যানারের প্রতিবেদনে উঠে এসেছে 2025 জানুয়ারি মাসে বাংলাদেশকে জড়িয়ে 271টি ভুয়া তথ্য প্রচার করা হয়েছে, যার মধ্যে ফেসবুকে 225টি, এক্সে 56টি, টিকটকে 44টি, ইউটিউবে 42 এবং ইনস্টাতে 19টি। এই প্রত্যেকটি ভুয়া তথ্য কিন্তু যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই ছড়ানো হয়েছে। যোগাযোগ মাধ্যম ভালো মন্দ সেটি ব্যক্তির উপর নির্ভর করে, কিন্তু এর ক্ষতিকর দিকটাই আমরা সবথেকে বেশি প্রত্যক্ষ করছি এবং প্রতিনিয়ত দেখে যাচ্ছি। রান্নার জন্য যেমন আগুন প্রয়োজন, কিন্তু তা দিয়ে কিন্তু ঘরও করতে পারে। তাই এটা বলা যথেষ্ট নয় যে ব্যবহারকারী সাবধানে থাকলে ক্ষতি কম হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভালো দিক থাকলেও এর নেতিবাচক দিক এতটাই গভীর এবং বিস্তৃত যে তা উপকারের তুলনায় আমাদেরকে ক্ষতিটি বেশি করছে। ফেসবুকের অ্যালগরিদমের কথা আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন। ফেসবুকের অ্যালগরিদম এমনভাবে তৈরি যা মানুষকে বেশি সময় ফেসবুকে ধরে রাখতে পারে। 2021 সালের এক গবেষণায় দেখা গেছে 62% ব্যবহারকারী দিনে 80 মিনিটের বেশি সময় ফেসবুকে কাটায়, যা ধীরে ধীরে একটি আসক্তিতে রূপ নেয়। ভুয়া খবর, সাইবার অপরাধ কি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে? ব্যবহারকারী যতই সচেতন হোক, ভুয়া তথ্য ও গুজবের ঢেউ কেউ থামাতে পারে না। 2020 সালে করা এক পরিসংখ্যান বলছে 87% মানুষ
বিপক্ষ দলের প্রিয় বক্তা ফারদিনা আক্তার লাবণীকে, এরপর সরকারি ইউনিভার্সিটি কলেজের দলনেতা আফসানা রহমান তার বক্তব্য উপস্থাপন করবে পক্ষ দলের দলনেতা হিসেবে আফসানা রহমান। শ্রদ্ধেয় বিচার মণ্ডলী এবং উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার বিপক্ষ যে কথাগুলো বলে গেল, আমাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যে ঘন্টার পর ঘন্টা কেন আমরা ফেসবুকে লেগে থাকি। আমরা যদি ঘন্টার পর ঘন্টা লেগে থাকি, এটা কিন্তু আমাদের যোগাযোগ মাধ্যমের সমস্যা না, এটি আমাদের সমস্যা ব্যক্তিগত। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যোগাযোগ মাধ্যম আমাদেরকে সেই শিক্ষা দেয়নি যে আমরা ঘন্টার পর ঘন্টা যোগাযোগ মাধ্যম, যেহেতু ফেসবুকের কথা আপনি বললেন যে ফেসবুক আমাদেরকে সবসময় ভুয়া খবর দিয়ে থাকে, তাহলে আমি একটা কথা বলছি, 2024-এর গণঅভ্যুত্থান যদি এই যোগাযোগ মাধ্যম না থাকতো, তাহলে আমরা তাদের সাথে কিভাবে সম্পৃক্ত হতাম এবং আমরা কিভাবে এই স্বাধীনতা অর্জন করতেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ব্যক্তিগত সমস্যা, এটা সামাজিক সমস্যা নয়। তো আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ নয় আশীর্বাদ। আমি বিশ্বাস করি আমরা যদি সঠিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে থাকি, তাহলে এটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমরা মাইলের পর মাইল আগে যখন অনেক প্রবাসী আছে যারা দূর দূরান্তে থাকে, আমরা কিন্তু সহজে কিন্তু তাদের কাছে কিন্তু এই যে মাধ্যমটি পৌঁছাতে পারতাম না, তাদের কাছে আমরা তথ্য দিতে পারতাম না যদি আজকের এই সব যোগাযোগ মাধ্যম যদি না থাকতো। তাহলে আমি একটা কথা বলতে হতো যে বাবা তোমায় কতদিন হলো দেখি না। আজকের এই যোগাযোগের মাধ্যমে আমরা তাদেরকে সহজেই দেখতে পাচ্ছি এবং তাদের খবরাখবর আমরা নিতে পারছি। আগে একটা খবর পৌঁছানোর জন্য আমাদের মাসের পর মাস লেগে যেত, আজকে সেই যোগাযোগের মাধ্যমে আমাদের সেই সময়টা লাগছে না। আমি আরো বলতে চাই এই যোগাযোগ মাধ্যম আমাদের শিক্ষাগত এবং চিকিৎসার ক্ষেত্রে আমাদের অনেক ভূমিকা রাখছে। যেমন হচ্ছে শিক্ষাক্ষেত্রে যদি আমি বলে থাকি, তাহলে আমাদের শিক্ষাক্ষেত্রে সব থেকে বড় প্ল্যাটফর্মটি হচ্ছে ই-লার্নিং, যার মাধ্যমে আমরা সহজেই ঘরে বসে সহজেই আমরা জ্ঞান অর্জন করতে পারছি। মাননীয় বিচার মণ্ডলী, আমি আরো বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নানা সমস্যা সমাধানের ভূমিকা রাখছে। যেমন হচ্ছে আমাদের নারী অধিকার, শিশু অধিকার, এসবের ক্ষেত্রে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ভূমিকা পালন করছে। প্রথমে সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে রেডিও বেতার যন্ত্র। এই রেডিও বেতার যন্ত্রের মাধ্যমে আমরা আগে সব তথ্য পেয়ে থাকি এবং আমরা সেই তথ্য আদান প্রদান করে থাকি। মুক্তিযুদ্ধের সময় এই বেতার যন্ত্রটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বেতার যন্ত্র যদি না থাকতো, তাহলে আমরা এই মুক্তিযুদ্ধের খবর কিভাবে পেতাম, আমরা সবার কাছে পৌঁছে দিতাম কিভাবে? এই যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা সেটি পেয়েছি। এখন এই বেতার যন্ত্রের পরবর্তী যুগের সাথে তাল মিলিয়ে অগ্রগতির মাধ্যমে আমরা সেই পরবর্তী স্টেপটা নিয়েছি যে টেলিভিশন এখন আমাদেরকে শুধু তথ্যই দেয় না, চিত্রাঙ্কন সহকারে আমাদেরকে দেখিয়েছে। তো আমরা আমাদের বিপক্ষ দল আরো বলেছে যে প্রতারণার শিকার হচ্ছে ফেসবুক আমাদেরকে ভুয়া খবর দিচ্ছে। আমি সেই সাথে বলতে চাই যে যদি আমাদেরকে যদি ফেসবুক যদি এতই যদি প্রতারণার শিকার হয় বা আমাদের যদি ভুল তথ্য দিয়ে থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের শিক্ষাগত যোগ্যতা বা আমাদের আরো যে প্ল্যাটফর্ম রয়েছে আমরা সেটার দিকে কিভাবে অগ্রগতি হলাম? আমাদের ফেসবুক যে অসামাজিকতা যে তথ্যটি দিচ্ছে, আমি যদি নিজে সেই ব্যবহারটা যদি না করে থাকি, তাহলে আমরা সেটা কিভাবে জানতে পারলাম বা কিভাবে আমরা জানলাম যে এটি অসামাজিক একটা কাজ? সো এটি হচ্ছে আপনার ব্যক্তিগত সমস্যা, এটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো সমস্যা নয়। আমরা যদি সামাজিক মাধ্যমে যদি সঠিক বিচার বা সঠিক ব্যবহার যদি করে থাকি, তাহলে আমরা কখনোই অসামাজিক কোনো কাজ করবো না এবং এটির প্রতি অগ্রগতি হবো না। ফেসবুক আমাদেরকে প্রতিনিয়তই সঠিক তথ্য দিয়ে থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফসানা রহমান পক্ষ দলের দলনেতাকে। এরপর বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম বক্তব্য উপস্থাপন করবে। মোহাম্মদ রাকিবুল ইসলাম বিপক্ষ দলের দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ
প্রদানের জন্য। বিতর্ক চলছে, বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ নয় আশীর্বাদ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, পক্ষ দলের প্রথম দিকে এবং দলনেতা বক্তব্য এবং প্রশ্নের মাধ্যমে শুরু করছি। মাননীয় মডারেটর, অনেক আশা নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম যে পক্ষ দলের প্রথম বক্তা আজকে বিষয়টি সংজ্ঞায়ন করবে, কিন্তু মাননীয় মডারেটর তিনি সংজ্ঞায়ন করতে ব্যর্থ হয়েছে। মাননীয় মডারেটর তিনি 24-এর আন্দোলনের কথা বললেন। মাননীয় মডারেটর, 24-এর আন্দোলনে কিন্তু গুজব ছড়িয়েছিল। যে কি গুজব ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল সমন্বয়ক নাকি টাকা নিয়ে পালিয়েছে, আন্দোলনকে স্থির করে দিয়েছে। মাননীয় মডারেটর, এই গুজবটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আশীর্বাদ স্বরূপ নাকি অভিশাপ? সেটা উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, 24-এর আন্দোলনের একটা প্রেক্ষাপট দেখে, সেটা হচ্ছে 24শে জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল, কিন্তু সেই সময়টাতে কিন্তু আন্দোলন ব্যবহার হয়েছে। মাননীয় মডারেটর, সুতরাং প্রচার এবং প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কারণে নয়। এরপর মাননীয় মডারেটর পক্ষ থেকে দ্বিতীয় বলতে বলে গেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিভিন্ন ভিডিও রিল শেয়ার করা। মাননীয় মডারেটর, যেখানে বিশ্ব আজকে মঙ্গল গ্রহের মাটির মধ্যে পানি আসছে না সেটা আবিষ্কার হচ্ছে, আর আমার প্রতিপক্ষ দলের বন্ধু ফেসবুকের রিলসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। মাননীয় মডারেটর, পক্ষ দলের তৃতীয় বক্তব্য প্রমাণিত করে গেলেন ব্যক্তিগত সমস্যার কথা। আমরা ফেসবুক ব্যবহার করি, সেখানে আমাদের ব্যক্তিগত সমস্যার কথা। মাননীয় মডারেটর, আমরা সবাই জানি যে তিতুলের টার্টারিক এসিড আছে, টার্টারিক এসিডের সাথে কিন্তু পানির কোনো সম্পর্ক নেই। কিন্তু মাননীয় মডারেটর, যখন এই তিতুল মুখের সামনে ধরা হয় তখন কিন্তু আমাদের চিন্তা অনায়াসে লাগাতে হয়। ঠিক সেইভাবে মাননীয় মডারেটর, আমাদের যোগাযোগ মাধ্যম যদি সীমাবদ্ধ থাকে, কিন্তু সেটা যদি স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে হতো। কিন্তু মাননীয় মডারেটর, আমি ঘুমাতে যাই স্মার্টফোন ব্যবহার করে গুজব দেখে বিভিন্ন রকমের খবর দেখে যে মাননীয় মডারেটর বাস্তব নয়। মাননীয় মডারেটর, ঘুম থেকে উঠে নোটিফিকেশন চেক করার জন্য আমার পোস্টে কতগুলা রেট করছে, আমার পোস্টে কে প্রমাণ করছে। মাননীয় মডারেটর, এই যদি হয় আমাদের চিন্তা ভাবনা, এই যদি হয় আমাদের চেতনা, তাহলে 24 আন্দোলন কিন্তু ব্যর্থ হবে। আশা করি বুঝতে পারছেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 2021-এর তথ্য মতে পিউ রিসার্চ সেন্টারের মধ্যে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের 47% মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। তাহলে এই যে ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে, এটা কি আপনারা অভিশাপ মনে করবেন নাকি আশীর্বাদ মনে করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 2017 সালের এক গবেষণায় অর্থাৎ জার্নাল অফ সোশিয়াল অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে হতাশা ও একাকিত্ব বাড়তে পারে। মাননীয় মডারেটর, আজকে আমরা দেখি যে সমাজের ভিতরে হতাশা উদ্বিগ্ন এই যে তৈরি হয়েছে, মাননীয় মডারেটর তাই বলছে। তাহলে এই যে হতাশা উদ্বিগ্ন, এগুলোকে আপনারা কি আশীর্বাদ হিসেবে বিবেচনা করবেন নাকি অভিশাপ হিসেবে বিবেচনা করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের এর মধ্যে কিশোরদের মধ্যে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার উদ্বেগ আত্মবিশ্বাস রাখার সাথে সম্পর্কিত। মাননীয় মডারেটর, যখন কোনো ব্যক্তি আত্মবিশ্বাসী না হয় তখন কিন্তু মাননীয় মডারেটর একটা দেশ গড়ে ওঠে না, দক্ষ জনশক্তি গড়ে ওঠে না। আপনাদের এই যে আত্মবিশ্বাস হরণ হচ্ছে, এগুলোকে আপনারা কিভাবে আশীর্বাদ স্বরূপ দেখছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আপনাদের কিছুদিন আগে যে ভারতের একজন সাংবাদিক, নাম হচ্ছে মনে রাখি, ওনার মাধ্যমে যে গুজব ছড়িয়েছে, এই গুজবগুলো কিভাবে আশীর্বাদ দিবেন আমাদের বোধগম্য হচ্ছে না। মাননীয় মডারেটর, আমরা সবাই জানি এক সুন্দর অভিনেতার কথা, মরিয়ম মান্নানের কথা, যার অভিনয় পুরো বাংলাদেশে ছিল, মানুষের চোখ দিয়ে পানি ঝরেছিল। কিন্তু মাননীয় মডারেটর, এই অভিনয়টা নিখুঁত হলেও এটি কিন্তু ছিল এক প্রকারের গুজব। মাননীয় মডারেটর, এই গুজবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। তাহলে কিভাবে মাননীয় মডারেটর প্রতিনিধি দলের বন্ধুরা একে আশীর্বাদ স্বরূপ বিবেচনা করছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন একটা সময় ছিল যখন খেলার বন্ধুবান্ধব ছিল আমাদের, আমরা মাঠে খেলতাম, কিন্তু মাননীয় মডারেটর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কাজ সেটা হচ্ছে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা এখন একটি প্রাণবন্ত বিতর্ক উপভোগ করলাম। এরপর দলনেতার যুক্তি খণ্ডন পর্ব আছে। প্রথমেই পক্ষ দলের দলনেতা আফসানা রহমানকে তার যুক্তি খণ্ডন করার জন্য বলছি। আসছে দলনেতা আফসানা রহমান। ধন্যবাদ আমাকে আবারও বক্তব্যের সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার বিপক্ষ বলে গেল যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে হতাশা বাড়তে পারে। তো আমরা এখানে
পক্ষ দলের দলনেতা আফসানুর রহমানের বক্তব্য শুনলাম। এরপর আর বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম চুক্তি খণ্ডনের জন্য দলনেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, প্রথম আলো কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন বলা হয়েছে যে ঘরে প্রায় একজন মানুষ 80 মিনিটের অধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যেখানে আরেকটি রিপোর্টে বলা হয়েছে, কানাডার এক গবেষণা বলা হয়েছে দৈনিক গড়ে 30 মিনিটের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম সময় ব্যয় করে মানুষের সমস্যা হবে। মাননীয় মডারেটর, আমাদের বাচ্চাদেরকে তাদের চোখের সমস্যার জন্য অনেক রোগ হয়, এমনকি থ্যালাসেমিয়ার প্রতিবেদন হয়েছে। মাননীয় মডারেটর, একমাত্র কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মাননীয় মডারেটর, পক্ষ দলের দলনেতা বারবার বলেছেন ব্যক্তিগত সমস্যা। মাননীয় মডারেটর, ব্যক্তিগত সমস্যার কথা আমি জবাব দিয়ে গেছি, আমার কোনো উত্তর দিতে পারেন নাই। মাননীয় মডারেটর, একটি জরিপ খেয়াল করুন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ 2018 সালে প্রকাশিত তথ্য মতে প্রতি 5 জন মেয়ের মধ্যে 1 জন মেয়ের সাইবার বুলিং শিকার হচ্ছে এবং প্রতি 10 জন ছেলের মধ্যে 1 জন ছেলের সাইবার বুলিং শিকার হচ্ছে। আর এই সাইবার বুলিং থেকে আসছে বিষণ্ণতা, স্ট্রেস, আত্মহত্যার প্রবণতা। তাহলে মাননীয় মডারেটর, যেখানে সাইবার বুলিং থেকে আত্মহত্যার প্রবণতা আসছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে, সেখানে আপনারা কিভাবে আশীর্বাদ স্বরূপ নিচ্ছেন? মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আমাদের ভার্চুয়াল বন্ধু তৈরি হয়েছে অনেক, কিন্তু মাননীয় মডারেটর প্রকৃত বন্ধু এখন আমাদের মাঝে আছে। মাননীয় মডারেটর, মোহাম্মদ জাফর ইকবালের একটি কবিতা আছে ডিজিটাল বন্ধু। সেই কবিতার শেষ দুটি লাইন কেমন যে ধরতে পারি ছুটতে পারি একটা বন্ধু চাই, ডিজিটাল হাজার বন্ধুর প্রয়োজন নাই। মাননীয় মডারেটর, এই বৈশ্বিক পৃথিবীর যুগে আমাদের বাস্তব মানুষ দরকার। মাননীয় মডারেটর, আমরা আনন্দকে ভাগ করতে গিয়ে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের একজনের সাথে আরেকজনের তুলনা করছি। মাননীয় মডারেটর, তার প্রেক্ষাপটে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হতাশা, জরাজীর্ণতা, ক্লান্তি, অবসাদ ইত্যাদি। এগুলো কোনোদিন আশীর্বাদ হতে পারে না। মাননীয় মডারেটর, আমরা লক্ষ্য করি যে এই ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জীবন উপভোগের পরিবর্তে অন্যদের সাথে তুলনা করতে বোঝায়। মাননীয় মডারেটর, যখন কোনো বন্ধু যখন আমাদের এখানে পোস্ট করে তখন আমরা সেটাকে বিচলিত করি, ঠিক এইভাবে আমরা হারিয়ে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমাদের পক্ষ দলের একটি প্রাণবন্ত বিতর্ক উপভোগ করলাম। সর্বশেষ দলনেতাদের যুক্তি খণ্ডন পর্ব উপভোগ করলাম। এরপর আমাদের বিচার কার্যের ফলাফল মধ্যে ঘোষণা হয়েছে। তার আগে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের মধ্যে আছেন সরকারি সাদত কলেজের ডিবেটিং ক্লাবের একসময় সভাপতি এবং একসময় সরকারি সাদত কলেজকে ডিবেটিং ক্লাব অথবা সাংস্কৃতিক যে আমাদের সংগঠন আছে যাকে নেতৃত্ব করত, বর্তমান কর্মরত আছে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইলের সহকারী পরিচালক জনাব খন্দকার নিপুণ হোসেনকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। সামাজিক যোগাযোগ মাধ্যম অভিশাপ আশীর্বাদ এই বিষয়ের উপর আমরা প্রাণবন্ত বিতর্ক উপভোগ করলাম। পক্ষে বক্তব্য রেখেছে সরকারি একেবারে কলেজ এবং বিপক্ষে অবস্থান নিয়েছিল সরকারি সাদত কলেজ। আমরা যে কোনো বিষয়কে অভিশাপ নাকি আশীর্বাদ কখন করব এটা নির্ভর করবে ব্যবহারের উপর। আমি কিভাবে সেটাকে ব্যবহার করছি তার উপর নির্ভর করবে সেটা অভিশাপ নাকি আশীর্বাদ। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক 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 উপকারী দিক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিন্তু আমরা কবি নজরুলের সেই কবিতার একটি লাইন ছিল যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করি। এই যে পঙ্ক্তিটা, এই পঙ্ক্তিটাকে কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভেবে হয়তো বলেছিলেন। আমার মনে হয় ওই পঙ্ক্তিটির সত্যতা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাচ্ছি। আমি কিন্তু এখানে বসে বিতর্কের বিচার কার্যক্রম পরিচালনার মাঝেই কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দুটি কঠিন সমস্যার সমাধান করে ফেলেছি। যদি এই মাধ্যম না থাকতো আমি হয়তো এত দ্রুত গতিতে সেই বিষয়ে সমাধান করতে পারতাম না। আর মানুষকে জানা, চেনা, বোঝা সবই আমাদের সহজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ফেসবুক একটি মানুষের ব্যক্তিত্ব, তার পছন্দ অপছন্দ, তার দলীয় চিন্তা, তার ধর্মীয় চিন্তা, আমার মনে হয় তার ফেসবুকের যে প্রোফাইল সেটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমার মনে হয় ওই
মানুষ সম্পর্কে প্রায় 70% ধারণা আমরা পেয়ে যাই। এটা একটু দর্পণের মতো ফেসবুক প্রোফাইল। একইভাবে কে কি পছন্দ করে না করে সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি। অভিশাপের বিষয়ে যদি বলি, অভিশাপটা আমরা তখনই বলবো যখন আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। আমার বিপক্ষ দলের তার্কিকরা বেশ কিছু পয়েন্ট বলেছে, মিথ্যাচার, গুজব কিংবা ডিভাইসে আসক্তি থাকার ফলে একজন বলেছে যে চোখের সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। কিন্তু একটি বিশেষ বিষয়কে আমার মনে হয় তারা বলতে ভুলে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সূক্ষ্মভাবে আমাদের অনেক শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। অনেক শিল্পকে ধ্বংস করার ফলে সেই শিল্পের সাথে যারা জড়িত তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলচ্চিত্র শিল্প, সঙ্গীত শিল্প, আবৃত্তি শিল্প, একটা সময় ছিল কেউ যখন ক্যাসেট বের করবে প্রকাশক ছিল, প্রকাশকের কাছে গিয়ে ঘন্টা দিতে হতো, সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তারপর একজন আবৃত্তি শিল্পী তার আবৃত্তি প্রচার হবে না, প্রচার হবে না ইত্যাদি। একজন সঙ্গীত শিল্পী অনেক সাধনা করার পর তার সঙ্গীত বা তার গানকে বেতারে বা বিডিবিতে প্রচারিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম চলে আসার পর, বিশেষ করে ইউটিউব একটি অন্যতম চ্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখন আর ওগুলোর বালাই নেই। আমি ভালো গান গাইতে পারি বা না পারি, আমার মতো গিয়ে আমি ইউটিউবে ছেড়ে দিলাম, সেখানে যদি অশ্লীল কথাও থাকে, আমার সুর যদি ঠিক নাও থাকে, দেখা যাবে ওই গানটি মানুষ পছন্দ করবে, মানুষ গ্রহণ করবে। এই বিষয়টি আমার মনে হয় বিপক্ষ যারা ছিল আরো ভালোভাবে এটাকে প্রচার করতে পারবে, আমি প্রত্যাশা করেছিলাম। আর তারা তো শুধু গুজব এবং মিথ্যার কথা বলেছে। মিথ্যা এবং গুজব কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষ হচ্ছে ফেসবুকে প্রচার করে। আমি যখন সেই বিষয়টি শেয়ার করবো, আমাকে ভেবে চিন্তে শেয়ার করতে হবে। আমি নিজেও কিন্তু দেখি যে যারা মিথ্যে কথা ফেসবুকে লিখে কিংবা অন্যের একটি মিথ্যা পোস্ট দ্রুত গতিতে শেয়ার করে, আমি কিন্তু ওই ব্যক্তিকে আমার মতো করে চিন্তা করে ফেলি, তার জ্ঞানের পরিধি কতটুকু, তার যোগ্যতা কতটুকু, আমি তাকে যাচাই বাছাই, তবে ফেসবুক সে কি টাইপের পোস্ট শেয়ার করছে সেখান থেকে বুঝতে পারি। এই বিষয়টি আমি নির্ধারণ করেছিলাম। আমি যে পরিমাণে প্রত্যাশা করেছিলাম, আমি আমার প্রত্যাশিত যুক্তি তথ্য কিছুই পাইনি। আমি ভেবেছিলাম যে সাদত কলেজে ডিবেটিং ক্লাব আছে, এমএমএলএ কলেজ ঐতিহ্যবাহী কলেজ, আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা, ওই কলেজের যারা সেরা তার্কিক তারাই এখানে আসবে, তাদের কাছ থেকে শুনে শিখে আমি কিছু বুঝবো, আমার জ্ঞানকে আমি আরেকটু বাড়িয়ে তাদের কাছ থেকে জেনে বুঝে আমি হতাশ হয়েছি। আর আমাদের মঞ্চের সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, খুব ভালো লাগছে তিনি এসেছেন। আমি যা সরাসরি শিক্ষার্থী ছিলাম এবং আমি নিজেও যখন বিতর্ক করতাম এই মঞ্চে, আমার সম্মানিত শিক্ষক সেই বিতর্কের বিচারক থাকতেন। আমার আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক আমার পাশেই বসা, যিনি আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন, জনাব সুলাইমান হোসেন স্যার। আর স্যারের থেকে আরেক স্যার নিচে বসা আছেন, ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত অধ্যাপক শ্রদ্ধেয় সৈয়দ শরীফ ইসলামী স্যার। আমার খুব ভালো লেগেছে যে শেষ পর্যন্ত হলেও ইসলামী স্যার এখানে এসেছেন। আমি জানতাম তিনি বিতর্কের মানুষ, তিনি আধুনিক জগতের মানুষ, তিনি বিডিবিতেও আধুনিক করেছেন, তিনি সঞ্চালনা করতেন। এক সময় এই কলেজের যত অনুষ্ঠান হতো তার সঞ্চালনার দায়িত্ব থাকতো শরীফ ইসলামী স্যার, এবং সাথে থাকতেন আমাদের সাবেক অধ্যক্ষ আলী মাহমুদ স্যার। আমি আলী মাহমুদ স্যার এবং ইসমাইল স্যারের কাছ থেকে সঞ্চালনা শিখেছি, বিতর্ক শিখেছি। ভালো লাগছে স্যার এখানে উপস্থিত আছেন। তবে আমার মনে হয় স্যার যদি আরো 12-15 বছর 15 বছর পেছনে ফিরে যান, আপনি আবিষ্কার করতে পারবেন যে আমার যে টিমটা ছিল বা আমার যারা সহযোগিতা সহকর্মী ছিল, আমরা যে যুক্তিতর্ক উত্থাপন করতাম এই মঞ্চে আজ থেকে 15 বছর পূর্বে, আমার মনে হয় ওই মান থেকে আমরা পিছিয়ে গিয়েছি। অথচ তখন আমাদের হাতে ছিল মোবাইল, স্মার্টফোন ছিল না। ওই সময় আমরা কেউ ফেসবুক চালাতাম না, সামাজিক যোগাযোগ মাধ্যম বুঝতাম না, হোয়াটসঅ্যাপ চিনতাম না। আর আমরা বই পড়ার চেষ্টা করতাম বা বই থেকে তথ্যগুলো নিতাম। এখন তো গুগল সার্চ দিলে অনেক তথ্য পাওয়া যায়, তারপর আমাদের তার্কিক কাছে তথ্যগুলো সংগ্রহ করে না, বলার চেষ্টা করে না। তো আমি মনে হয় বেশি কথা বলে ফেললাম। যারা তার্কিক কাজের উদ্দেশ্যে বলছি, তোমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সম্মানিত আরেকজন বিচারক জনাব ডক্টর আরমান হোসাইন আজম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা 2025 এই অনুষ্ঠানে উপস্থিত আছেন
ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত প্রফেসর স্যার এবং শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের এবং আমার সম্মানিত বিচারক মণ্ডলী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিতর্ক যুক্তিতর্কের বিষয়, অত্যন্ত শক্তিশালী বিষয়। এটা কথা বলার শক্তি লাগে, কথা বলার যুক্তি লাগে, কথা বলার উচ্চারণ লাগে, কিন্তু উচ্চারণ বিষয়টা খুবই কঠিন বিষয়। আমাদের মুখ, আমাদের কণ্ঠ সবার একরকম নয়, তাই উচ্চারণও একরকম নয়। যে শব্দটা, যে কথাটা আমরা উচ্চারণ করি, আমাদের জিহ্বার ব্যবহার আছে, কণ্ঠের ব্যবহার আছে, দাঁতের ব্যবহার আছে, ঠোঁটের ব্যবহার আছে। এগুলো খুব কঠিন একটা প্রক্রিয়ার বিষয়, তাই সবার উচ্চারণ একরকম সুন্দর হওয়া সম্ভব নয়। তারপরে আমাদের চেষ্টা করতে হবে যাতে উচ্চারণটা সুন্দর হয়। সকলকে ধন্যবাদ। আমি বিচারক মণ্ডলীর যিনি প্রধান সুলাইমান হোসেন সাহেব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ফলাফল ঘোষণা করার জন্য। ধন্যবাদ আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, দুজন বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ আমি আছি সাথে। আমি এর আগে বলেছি যে প্রাণবন্ত বিতর্ক আরো প্রাণবন্ত হতে পারতো, তবে যে হয়নি তা আমি স্বীকার করবো না। আমাদের এরাও কোমলমতি থেকে একটু শক্তমতি হয়েছে, তবে ভালো যে করেনি তাকে আমি বলবো না। আমাদের বিচারকগণ তো অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ। আমি বারবার একটা নাম আসছে, আমিও নামটা উচ্চারণ করি। আমরা ইসমাইল স্যার নামেই যাকে বেশি চিনি, শরীফ ইসমাইল স্যার আমাদের শক্তিশালী একজন আবৃত্তি করেন। তিনি আবৃত্তি শিল্পী হিসেবে সবার কণ্ঠে তার বাণীটা এখনো বাজে। সেই সম্মানিত স্যার আছে। আমাদের আরেকজন কবি আছে, যিনি হচ্ছে জনাব কুশল ভৌমিক, যার আবৃত্তি আমাদের ভালো। আমি তো দেখছি একজন কবি, একজন উপস্থাপক, একজন আবৃত্তিকার, একজন নাট্য নির্দেশক। এই ছাত্রদস্ত বর্তমানে যে এখানে যারা আছে, আমি ছাড়া সবাই নক্ষত্র আছে। হচ্ছে একজন কবি নাইমুল হাসান নাইম, চমৎকার কবিতা লেখেন এবং চমৎকার কবিতা আবৃত্তি করেন। এখন শরীফ ইসলাম স্যারকে বাদ দিয়ে দিই, আগের আমলের মনে করি, হাল আমলে এরা সাদ কলেজকে নেতৃত্ব করেছে। শক্তিশালী দক্ষ ম্যানেজমেন্ট। একটা সময় আমি বলতাম যে আবৃত্তি বলতে সাদ কলেজে যারা করতো, গতকাল হোসেন তার সরাসরি ছাত্র, আমরা এখন সহকর্মী হিসেবে ইসলামী স্যারের কাজ করেছি। এখনো সেই বিদ্রোহী কবিতা আমার কানে বাজে, স্যারের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন। আমাদের আজকে যে অনুষ্ঠানটি সমন্বয় করছে, তিনি একজন কবি, বিশেষ করে অনুকাব্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। কবি ইমাম সুমন পাল চমৎকারভাবে আজকে এই অনুষ্ঠানটি সমন্বয় করছে। আমাদের এই বিষয়গুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা এখন অতিথি হিসেবে বা বিচারক হিসেবে এখানে এসে আমরা বিজ্ঞ হচ্ছি, আপনাদেরকে দেখে আমরা সমৃদ্ধ হচ্ছি। ধন্যবাদ আজকের এই অডিয়েন্স, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে। ধন্যবাদ পক্ষ এবং বিপক্ষ দলের উভয় তার্কিককে। আমি ফলাফল ঘোষণা করছি। ফলাফল দলই ভালো করেছে, কিন্তু তারপর তো আমাদেরকে একটি ভালো ফলাফল যারা করেছে তাদের নামে ঘোষণা করতে হবে। আমি এই পক্ষ এবং বিপক্ষ দলের যারা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে, সরকারি সাদত কলেজ বিতর্ক দল, তারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে দুই দলের ক্ষেত্রে রেজাল্ট ফলাফল ঘোষিত হয়েছে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বলেছে আমাদেরকে এই বিতর্ক মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে উচ্চারণটাকে আমাদের কানে এসে একদম সরাসরি আঘাত করে। আর তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সঠিক তথ্যটাই দিতে হবে, কারণ যারা বিচারক হিসেবে থাকে, যারা সামনে শিক্ষিত দর্শক থাকে, এই তথ্যগুলো কিন্তু তারাও অবগত। আপনি যে ভুল তথ্যটা দিচ্ছেন,
ভুল নাম উচ্চারণ করছে তার কিন্তু একটু অবগত। সো পরবর্তী প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করবেন আরো রিপোর্ট হইয়া আরো নিজেকে ভালো উপস্থাপক হিসেবে উপস্থাপন করবেন। ধন্যবাদ সবাই, আপনাদের মঙ্গল হোক।